নমস্কার। আজ আমরা ভারতের ইতিহাসের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো যা নিয়ে আজও প্রচুর আলোচনা, তর্ক-বিতর্ক চলে। আমাদের হাতে যে সূত্রটি আছে তার শিরোনাম হল 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি। হ্যাঁ, শিরোনামটাই বলে দিচ্ছে যে আমরা শুধু ঘটনা পরম্পরা নয়, এর ভেতরে তাৎপর্য, এর আসল রূপটা বোঝার চেষ্টা করব। ঠিক, মানে এই বিদ্রোহের চরিত্রটা কি ছিল? শুধুই কি সিপাহীদের অসন্তোষ, নাকি আরও বড় কিছু? আমরা এই সূত্র ধরে গভীরে যাওয়ার চেষ্টা করব আজ। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারণ দেখুন 1857 ঘটনাটাকে আমরা কিভাবে দেখি তার ওপর কিন্তু আমাদের ইতিহাসবোধ অনেকটাই নির্ভর করে। এটাকে কি একটা বিচ্ছিন্ন সামরিক বিদ্রোহ বলবো, নাকি বলবো প্রথম স্বাধীনতার লড়াই? ঐতিহাসিকদের মধ্যে কিন্তু এ নিয়ে অনেক মতভেদ আছে। অবশ্যই। তো আমরা কিভাবে এগোবো আজ? সূত্র ধরে প্রথমে কি প্রেক্ষাপট আর বিস্তৃতিটা একটু দেখে নেব? হ্যাঁ, সেটাই ভালো। মানে ঘটনাটা কোথায় শুরু হলো, কতটা ছড়ালো, তারপর এর চরিত্র নিয়ে যে বিভিন্ন মত, সেগুলো এক এক করে দেখব। কারা যোগ দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, এই সব কিছুই আসবে আলোচনায়। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রেক্ষাপট বলতে তো আমরা জানি শুরুটা হয়েছিল ব্যারাকপুর, মিরাট, মূলত সৈন্যদের ক্ষোভ থেকে। ওই এনফিল্ড রাইফেলের কার্তুজের গুজবটা। একদম, ওটা ছিল যাকে বলে ইমিডিয়েট কজ বা তাৎক্ষণিক কারণ। চর্বি মেশানো কার্তুজের গুজব সৈন্যদের ধর্মীয় ভাবাবেগে সাংঘাতিক আঘাত করেছিল, বিশেষ করে হিন্দু ও মুসলিম সিপাহীদের। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের ঘটনা, তারপর মিরাটে বিদ্রোহ, সেখান থেকে দিল্লি দখল, শুরুটা এভাবেই। কিন্তু সূত্ররা একে মহাবিদ্রোহ বলছে। তার মানে নিশ্চয়ই এটা শুধু সেনা ছাউনিতে আটকে ছিল না। এর ভৌগোলিক বিস্তৃতিটা কেমন ছিল? সূত্র কি বলছে? ঠিক পয়েন্ট। দেখুন, মহাবিদ্রোহ শব্দটা ব্যবহার করার কারণই হল এর ব্যাপকতা। এটা ঠিক, বিদ্রোহের মূল কেন্দ্র ছিল উত্তর আর মধ্য ভারত, মানে দিল্লি, লখনৌ, কানপুর, ঝাঁসি, গোয়ালিয়র, বেরেলি, বিহারের আরা, এই অঞ্চলগুলো। কিন্তু এর আঁচ কিন্তু অন্যত্র পড়েছিল। যেমন? হয়তো দক্ষিণ ভারত বা একেবারে পূর্ব ভারতে তেমন প্রভাব পড়েনি। পাঞ্জাবও অনেকাংশে শান্ত ছিল, এমনকি ব্রিটিশদের সাহায্যও করেছে। কিন্তু ধরুন, ছোটনাগপুর বা আসামের কিছু অংশ উত্তেজনা ছড়িয়েছিল। পুরোপুরি সর্বভারতীয় চরিত্র হয়তো পায়নি, কিন্তু শুধু উত্তর ভারতের কয়েকটি শহরেও সীমাবদ্ধ ছিল না। এই ব্যাপকতাটাই একে সিপাহী বিদ্রোহ তকমা থেকে আলাদা করে। বোঝা গেল। তাহলে এবার মূল বিতর্কে আসি, এর চরিত্র নিয়ে। সবচেয়ে পুরনো বা বলা ভালো ব্রিটিশদের দেওয়া ব্যাখ্যা তো ছিল সিপাহী বিদ্রোহ বা সিপয় মিউটিনি। হ্যাঁ, একদম। সমসাময়িক ব্রিটিশ প্রশাসক, সেনা অফিসার আর তাদের সমর্থক ঐতিহাসিকরা, যেমন ধরুন স্যার জন লরেন্স, সিলে, এরা মূলত এই তত্ত্বটাই দিয়েছেন। তাদের যুক্তিটা ঠিক কি ছিল? কেন তারা এটাকে শুধু সিপাহীদের বিদ্রোহ বলতে চাইলেন? তাদের মূল কথা ছিল বিদ্রোহের উৎস সিপাহীদের মধ্যে ধর্মীয় কারণ, মানে ওই কার্তুজ ইস্যু আর চাকরির শর্তাবলী নিয়ে ক্ষোভ। তারা মনে করতেন সাধারণ মানুষের এতে বিশেষ ভূমিকা ছিল না। যদি বা কেউ জড়িয়ে থাকে, সেটা স্থানীয় বা বিক্ষিপ্ত ঘটনা, মানে এটা সেনাবাহিনীর একটা শৃঙ্খলা ভঙ্গের ব্যাপার। এর পেছনে গভীর কোনো রাজনৈতিক বা জাতীয়তাবাদী লক্ষ্য ছিল না। উদ্দেশ্য ছিল ঘটনাটাকে ছোট করে দেখানো। অনেকটা তাই। মিউটিনি শব্দটা ব্যবহার করে এর রাজনৈতিক গুরুত্ব কমানো, এটাকে একটা সীমিত সামরিক সমস্যা হিসেবে তুলে ধরা, এটাই ছিল তাদের উদ্দেশ্য, যাতে মনে হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কোনো বৃহত্তর গণরোষ এটা নয়। কিন্তু এই ব্যাখ্যাটা কি যথেষ্ট? সূত্র যখন মহাবিদ্রোহ বলছে, তখন তো প্রশ্ন উঠবেই, এই সিপাহী বিদ্রোহ তত্ত্বকে খণ্ডন করা হয় কিভাবে? কেন মনে করা হয় এর পরিধি আরও অনেক বড় ছিল? এখানেই তো আসল বিতর্ক। বহু ঐতিহাসিক, বিশেষ করে ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকরা, এই তত্ত্বকে পুরোপুরি মানতে চাননি। তারা দেখিয়েছেন বিদ্রোহ শুরু হওয়ার পর খুব দ্রুত তা সিপাহীদের গণ্ডি ছাড়িয়ে যায়, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। একদম। বিশেষ করে উত্তর ভারতের গ্রামগঞ্জে কৃষক, কারিগর, সাধারণ মানুষ বিপুল সংখ্যায় যোগ দেয়। অযোধ্যার মতো জায়গায় তো এটা রীতিমতো গণবিদ্রোহের চেহারা নিয়েছিল। সেখানে তালুকদারদের জমি কেড়ে নেওয়া হয়েছিল। সাধারণ মানুষ ব্রিটিশ ভূমি রাজস্ব নীতিতে ক্ষুব্ধ ছিল। তারা শুধু সিপাহীদের সমর্থনে নয়, নিজেদের জ্বালা থেকেও লড়েছিল। মানে ব্রিটিশ শাসনের প্রতীকগুলোকে তারা আক্রমণ করেছিল, আদালত, খাজনাখানা, এসব। হ্যাঁ, ব্রিটিশদের তৈরি সবকিছু,
আইন আদালত শাসন ব্যবস্থা সবকিছুর বিরুদ্ধেই তাদের ক্ষোভ ছিল। তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার বা সুরেন্দ্রনাথ সেনের মতো ঐতিহাসিকরা, যারা একে ঠিক জাতীয় যুদ্ধ বলেননি, তারাও কিন্তু স্বীকার করেছেন যে এটা শুধু সিপাহী বিদ্রোহ ছিল না। সাধারণ মানুষের অংশগ্রহণ এর চরিত্রকে অনেক বেশি জটিল করে তুলেছিল। বেশ, তাহলে উল্টো দিকে যে মতটা আছে, একে জাতীয় বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা, এই ধারণাটা তো খুবই জনপ্রিয়। সূত্র অনুযায়ী কারা এই মতটাকে জোরালোভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন? এর প্রধান প্রবক্তা নিঃসন্দেহে বিনায়ক দামোদর সাভারকর। তার বই দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857-এই তিনি প্রথম এই নামকরণ করেন। পরবর্তীকালে অনেক জাতীয়তাবাদী নেতা ও ঐতিহাসিক এই ধারণাটা গ্রহণ করেন। তাদের মূল যুক্তিগুলো কি ছিল? কিসের ভিত্তিতে তারা একে স্বাধীনতা যুদ্ধ বলছেন? তাদের যুক্তিগুলো বেশ কয়েকটি। প্রথমত, এর ব্যাপক ভৌগোলিক বিস্তার, যদিও মূলত উত্তর ও মধ্য ভারতে। দ্বিতীয়ত, হিন্দু মুসলমান ঐক্য। বাহাদুর শাহ জাফর একজন মুসলিম মুঘল সম্রাটকে হিন্দু সিপাহীরা নেতা হিসাবে মেনে নিল, অনেক জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়ল। এটাকে তারা একটা বড় জাতীয় ঐক্যর প্রমাণ হিসাবে দেখেছেন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তৃতীয়ত, একটা সাধারণ শত্রু ব্রিটিশ শাসন, তার বিরুদ্ধে সবার একজোট হওয়া। চতুর্থত, শুধু সিপাহী নয়, সমাজের নানা স্তরের মানুষ, কৃষক, কারিগর, ক্ষমতাচ্যুত রাজারানী, জমিদার সবাই যোগ দিয়েছিল। এই সম্মিলিত প্রতিরোধকেই তারা জাতীয় যুদ্ধের চরিত্র দিয়েছে। এমনকি কার্ল মার্কসও কিন্তু সমসাময়িক লেখায় একে নিছক সিপাহী বিদ্রোহ না বলে জাতীয় বিদ্রোহ হিসেবেই বর্ণনা করেছিলেন। কিন্তু এই জাতীয় যুদ্ধ তত্ত্বেরও তো সমালোচনা আছে। আপনি আগেই ডক্টর মজুমদার বা সুরেন্দ্রনাথ সেনের কথা বলছিলেন। তারা বা তাদের মতো ঐতিহাসিকরা কেন এটাকে ঠিক জাতীয় যুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ বলতে দ্বিধা করেছেন? সূত্র কি সেই কারণগুলো ব্যাখ্যা করছে? হ্যাঁ, করছে। সমালোচকদের যুক্তিগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের বিখ্যাত উক্তিচাই তো আছে যে তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ না ছিল প্রথম, না ছিল জাতীয়, না ছিল স্বাধীনতা যুদ্ধ। বেশ জোরালো কথা। কেন এমনটা মনে করলেন তিনি? পাঞ্জাব, বাংলা অনেকাংশে ব্রিটিশদের পাশে ছিল। শিখ, গুর্খা সৈন্যরা ব্রিটিশদের হয়ে লড়েছে। এটাকে কি তাহলে জাতীয় বলা যায়? এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত, সেই সময় দাঁড়িয়ে আজকের মতো ভারতীয় জাতি বা জাতীয়তাবাদের ধারণা কতটা সুস্পষ্ট ছিল? অনেকের লড়াইটাই ছিল আঞ্চলিক বা ব্যক্তিগত। মানে ঝাঁসির রানী লড়ছেন ঝাঁসির জন্য, অযোধ্যার বেগম লড়ছেন অযোধ্যার জন্য। একটা অখণ্ড ভারতের ধারণা বা লক্ষ্য কি সবার মধ্যে ছিল? মনে হয় না। নেতৃত্বের প্রশ্ন, সমন্বয়। ঠিক তাই। তৃতীয়ত, কোনো একজন সর্বজন গ্রাহ্য শক্তিশালী কেন্দ্রীয় নেতা ছিলেন না। বিভিন্ন নেতা নিজেদের মতো করে লড়েছেন। তাদের মধ্যে যোগাযোগ বা সমন্বয়ের খুব অভাব ছিল। বাহাদুর শাহ জাফর ছিলেন নিতান্তই এক প্রতীকী নেতা, তার কোনো প্রকৃত ক্ষমতা বা নিয়ন্ত্রণ ছিল না। চতুর্থত, অংশগ্রহণকারী বিভিন্ন গোষ্ঠীর উদ্দেশ্য ছিল নানা রকম। সিপাহীদের ক্ষোভ, কৃষকদের দুর্দশা, রাজাদের ক্ষমতা হারানো, এই সব মিলিয়ে একটা জগাখিচুড়ি ব্যাপার ছিল। সব উদ্দেশ্যকে এক ছাতার তলায় এনে স্বাধীনতার আকাঙ্ক্ষা বলাটা হয়তো একটু সরলীকরণ। মানে জাতীয় শব্দটার অর্থ নিয়েই এখানে একটা বিতর্ক আছে। একদম। সেই সময়ের পরিপ্রেক্ষিতে জাতীয় বলতে ঠিক কী বোঝাতো সেটাই একটা বড় প্রশ্ন। তাই মজুমদার বা সেন মনে করেন ঘটনাটা নিঃসন্দেহে বিরাট গুরুত্বপূর্ণ, ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল, কিন্তু একে প্রথম স্বাধীনতা যুদ্ধ বললে হয়তো ইতিহাসকে একটু বেশি রং চড়ানো হয়। এই অংশগ্রহণকারীদের বিভিন্ন উদ্দেশ্যের ব্যাপারটা আরেকটু খোলাসা করা যাক। সিপাহীদের কারণ তো বুঝলাম, কিন্তু রাজা, রানী, জমিদার, তালুকদার এরা কেন যোগ দিলেন? সূত্র এদের ভূমিকা নিয়ে কি বলছে? সূত্র অনুযায়ী এদের অংশগ্রহণের কারণগুলো ছিল বেশ বৈচিত্র্যময়। যেমন ধরুন, রানী লক্ষ্মীবাঈ, তার দত্তক পুত্রের অধিকার ব্রিটিশরা মানেনি, ঝাঁসি দখল করে নিয়েছিল। তাই তার লড়াইটা ছিল মূলত নিজের রাজ্যের অধিকার রক্ষার লড়াই। নানা সাহেবের ক্ষেত্রেও কি তাই? হ্যাঁ,
নানা সাহেব ছিলেন শেষ মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তকপুত্র। ব্রিটিশরা তার পেনশন বন্ধ করে দেয়। তার ক্ষোভ ছিল ব্যক্তিগত এবং বংশমর্যাদা সংক্রান্ত। অযোধ্যার বেগম হজরতমহল লড়েছিলেন কারণ তার নাবালক পুত্রের রাজ্য অযোধ্যাকে ব্রিটিশরা অন্যায়ভাবে দখল করেছিল, কুশাসনের অজুহাতে। আর বিহারের কুনওয়ার সিং? কুনওয়ার সিং ছিলেন জগদীশপুরের এক বয়স্ক জমিদার। ব্রিটিশদের ভূমি রাজস্ব নীতির ফলে তার জমিদারি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার লড়াইটাও ছিল অনেকটা নিজের সম্মান ও অধিকার রক্ষার। এছাড়াও অনেক ছোট জমিদার, তালুকদার ছিলেন যারা নতুন ব্রিটিশ ব্যবস্থায় নিজেদের ক্ষমতা ও প্রভাব হারাচ্ছিলেন, তারাও যোগ দিয়েছিলেন। তাহলে কি বলা যায় অনেকের ক্ষেত্রে এটা ছিল হারানো ক্ষমতা বা মর্যাদা ফিরে পাওয়ার চেষ্টা? অনেকাংশে তাই। তবে এর সাথে ব্রিটিশ শাসনের প্রতি একটা সাধারণ ঘৃণাও মিশেছিল। আবার সাধারণ কৃষক, কারিগরদের কারণ ছিল একেবারেই আলাদা। অত্যধিক কর, মহাজনদের অত্যাচার, চিরাচরিত জীবনজীবিকার ওপর আঘাত। তাই দেখুন, উদ্দেশ্যর দিক থেকে এটা ছিল একটা বহুমাত্রিক জোট, একক কোনো লক্ষ্য কিন্তু ছিল না। তাহলে কি এই বিদ্রোহকে অন্য আরেকটা দৃষ্টিকোণ থেকেও দেখা যায়? যেমন কেউ কেউ বলেন যে এটা ছিল ব্রিটিশদের আনা নতুন ধ্যানধারণা, আধুনিকতার বিরুদ্ধে একটা পুরনো ব্যবস্থা বাঁচিয়ে রাখার চেষ্টা, একটা সনাতনপন্থী প্রতিক্রিয়া। সূত্র কি এই ব্যাখ্যা নিয়েও কথা বলছে? এই ব্যাখ্যাটাও কিন্তু আলোচনায় আসে। কিছু ঐতিহাসিক, বিশেষ করে যারা ব্রিটিশ শাসনকে একটা আধুনিকীকরণকারী শক্তি হিসেবে দেখেন, তারা মনে করেন 1857 ছিল মূলত পশ্চাৎমুখী একটা আন্দোলন। ঠিক কি রকম? তারা যুক্তি দেন যে ব্রিটিশরা সতীদাহ প্রথা বন্ধ করেছিল, বিধবা বিবাহ চালু করেছিল, পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাচ্ছিল, রেলপথ, টেলিগ্রাফ আনছিল। এগুলো ভারতীয় সমাজের পুরনো ধ্যানধারণা বা সনাতনপন্থী কাঠামোর ওপর আঘাত হানছিল। তাই মোল্লা পণ্ডিত বা পুরনো অভিজাত শ্রেণী, যারা এই পরিবর্তনে নিজেদের প্রভাব কমতে দেখছিলেন, তারাই বিদ্রোহকে সমর্থন করেছিলেন বা ইন্ধন জুগিয়েছিলেন। তাদের মতে বিদ্রোহীরা আসলে মুঘল বা তার আগের যুগে ফিরে যেতে চেয়েছিল, যেখানে তাদের পুরনো সামাজিক ও ধর্মীয় রীতিনীতি অক্ষুণ্ণ থাকবে। আচ্ছা, ব্রিটিশদের বিধর্মী বা ফিরিঙ্গি বলা, তাদের কাজকর্মকে ধর্মনাশের চেষ্টা হিসেবে দেখা, এগুলো কি এই যুক্তি সপক্ষে যায়? হ্যাঁ, এই বিষয়গুলোকে তারা প্রমাণ হিসেবে তুলে ধরেন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে বিদ্রোহটা হয়ে দাঁড়ায় প্রগতির বিরুদ্ধে একটা রক্ষণশীল প্রতিরোধ। কিন্তু এই যুক্তিটা কতটা শক্তিশালী? বিদ্রোহীরা কি সবাই সনাতনপন্থী ছিলেন, বা তারা কি শুধুই পুরনো দিনে ফিরতে চেয়েছিলেন? এই তত্ত্বের দুর্বলতা কোথায়? এই তত্ত্বেরও সমালোচনা আছে। প্রথমত, আগেই যেমন বললাম, অংশগ্রহণকারী সবার উদ্দেশ্য সনাতনপন্থী ছিল না। সাধারণ কৃষক বা কারিগরের লড়াইটা ছিল মূলত অর্থনৈতিক শোষণ আর অত্যাচারের বিরুদ্ধে। তারা ঠিক কোন পুরনো ব্যবস্থায় ফিরতে চেয়েছিল সেটা খুব স্পষ্ট নয়। দ্বিতীয়ত, বিদ্রোহের নেতারা পুরনো ব্যবস্থার কথা বললেও তাদের অনেক ঘোষণাপত্রে বা ইশতেহারে কিন্তু ব্রিটিশ শাসনের অন্যায় অবিচারের বিস্তারিত সমালোচনা ছিল। তারা হয়তো আধুনিক গণতন্ত্রের ভাষায় কথা বলেননি, কিন্তু একটা উন্নততর, শোষণহীন শাসনের ইঙ্গিতও কোথাও কোথাও ছিল। এটা শুধু অন্ধভাবে অতীতে ফিরে যাওয়া নয়। আর হিন্দু মুসলিম ঐক্যের ব্যাপারটা? ঠিক। তৃতীয়ত, বিদ্রোহের সময় হিন্দু মুসলমানদের মধ্যে যে ঐক্য দেখা গিয়েছিল, সেটা কিন্তু পুরনো ধর্মীয় ভেদাভেদকে কিছুটা হলেও অতিক্রম করার একটা চেষ্টা। এটা বিশুদ্ধ সনাতনপন্থী মানসিকতার সঙ্গে সবসময় মেলে না। তাই একে কেবল সনাতনপন্থীদের প্রতিক্রিয়া বলে দেগে দিলে এর জটিল চরিত্রটাকে ঠিক ধরা যায় না। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, 1857 ঘটনাটা এতটাই জটিল যে কোনো একটা নির্দিষ্ট লেবেল বা তকমা দিয়ে এর পুরো চরিত্রটা বোঝানো মুশকিল। সিপাহী বিদ্রোহ, জাতীয় যুদ্ধ, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, সব ব্যাখ্যারই কিছু যুক্তি আছে, আবার সীমাবদ্ধতাও আছে। একদম ঠিক। সূত্র থেকে পাওয়া এই বিভিন্ন দৃষ্টিকোণ পাশাপাশি রাখলে এটাই স্পষ্ট হয় যে এটা ছিল একটা অত্যন্ত মিশ্র ও বহুমাত্রিক ঘটনা। এর মধ্যে সিপাহীদের ক্ষোভ ছিল, ছিল ক্ষমতাচ্যুত শাসকদের লড়াই, ছিল সাধারণ মানুষের প্রতিরোধ, আবার পুরনো ধ্যানধারণা বাঁচিয়ে রাখার চেষ্টাও ছিল। কোনো একটা ব্যাখ্যাই এককভাবে সম্পূর্ণ নয়। এ জটিল বহুমাত্রিক চরিত্রটাকেই স্বীকার করে নেওয়াটাই তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার তো তাই মনে হয়। এ বিদ্রোহ ব্যর্থ হয়েছিল ঠিকই,
কিন্তু এর প্রভাব ছিল সুদূর প্রসারী। ব্রিটিশ শাসনের চরিত্র বদলে দিয়েছিল, পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের পথও হয়তো কিছুটা তৈরি করে দিয়েছিল। তাই এর তাৎপর্য অপরিসীম, যদিও এর চরিত্র নিয়ে বিতর্ক আজও চলছে। তাহলে আলোচনার শেষে যদি আমরা মূল বিষয়গুলো একবার গুছিয়ে নিই, আমরা দেখলাম 1857 সালের ঘটনাকে কেউ বলছেন সিপাহী বিদ্রোহ, কারণ শুরুটা সেখান থেকেই। হ্যাঁ, কিন্তু এর ব্যাপকতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ একে তার চেয়ে বড় করে তোলে। আবার কেউ বলছেন জাতীয় যুদ্ধ বা প্রথম স্বাধীনতা যুদ্ধ, কারণ এর বিস্তৃতি, হিন্দু মুসলিম ঐক্য এবং ব্রিটিশ বিরোধী সাধারণ মনোভাব। কিন্তু এর সর্বভারতীয় চরিত্রের অভাব, সুস্পষ্ট জাতীয়তাবাদী চেতনার অভাব আর নেতৃত্বের দুর্বলতা এই দাবিকে প্রশ্নবিদ্ধ করে। আর ছিল সনাতনপন্থী প্রতিক্রিয়া তত্ত্ব, যা আধুনিকতার বিরুদ্ধে পুরনো ব্যবস্থা রক্ষার চেষ্টা হিসাবে দেখে। কিন্তু সেটাও পুরো সত্যি নয়, কারণ অর্থনৈতিক ও সামাজিক কারণগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যও ছিল নানা রকম। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের মূল প্রাপ্তি বা শিক্ষা কি? আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষা হল, ইতিহাসকে সরল চোখে দেখলে চলে না। একটা বড় ঘটনাকে নানা দিক থেকে দেখতে হয়, তার ভেতরের জটিলতাগুলো বুঝতে হয়। কোনো ঘটনারই একটা মাত্র সাদা কালো ব্যাখ্যা হয় না। সূত্রগুলো ঘেটে বিভিন্ন মতকে সম্মান জানিয়ে তবেই ইতিহাসের কাছাকাছি পৌঁছানো যায়। আর 1857 নিয়ে এই যে এত মত, এত বিতর্ক, এটাই প্রমাণ করে ইতিহাস মৃত নয়, এটা একটা জীবন্ত চর্চা। খুবই সত্যি কথা। আর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আলোচনার শেষে। এই যে 1857 নিয়ে এতগুলো ভিন্ন ব্যাখ্যা, সিপাহী বিদ্রোহ, জাতীয় যুদ্ধ, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, আজকের সময়ে দাঁড়িয়ে এই ব্যাখ্যাগুলো আমাদের জাতীয় পরিচয় বা ইতিহাস চেতনাকে কিভাবে প্রভাবিত করে? আমরা কোনটাকে বেশি মনে রাখি বা গুরুত্ব দিই, আর কেন? এর উত্তরাধিকার নিয়ে আর কি প্রশ্ন তোলা যেতে পারে, যা আজকের আলোচনায় হয়তো উঠে আসেনি? এই প্রশ্নগুলো নিয়ে আপনারা ভাবুন। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি নিয়ে এই গভীর বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে। আবার কথা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার। নমস্কার।